রবিনহুডের গল্প জানেন তো? সেই যে দুর্ধর্ষ ডাকাত, যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ। আবার অত্যাচারিত বঞ্চিত সমাজের নিচুতলার গরিবদের কাছে সেই মানুষটাই ছিল মসিহা, ভগবানের রূপ। অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিখিরিদের বিলিয়ে দেওয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা। কিন্তু জানেন কি, এই বাংলার বুকেও একদা দাপিয়ে বেড়াতো আর এক রবিনহুড। মুখোশের আড়ালে লুকিয়ে লুটতরাজ নয়, দিন দুপুরেও তার হারে রে 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 ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত বড়লোক জমিদার আর শ্বেতাঙ্গ প্রভুদের। ডাকাতি খুন যখন তো ছিলই, তার পাশাপাশি তিথি মেনে আরাধ্যা দেবীর সামনে নরবলিও চড়াতেন। দুর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনেরা তার সামনে দাঁড়িয়ে বলির কাঁঠার মতো ঠক ঠক করে কাঁপত। বাংলার সেই কিংবদন্তি দস্যু সর্দার রঘু ডাকাত আজও যার নামে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প, লেখা হয় বই, তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা, নাটক। কে ছিল এই রঘু ডাকাত? জানতে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় রীতিন ভিশন। আর আজকের বিষয় বাংলার দস্যু সর্দার রঘু ডাকাত। সময়টা ছিল অষ্টাদশ শতকের শেষ দিক। অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নিল রঘু। জন্মসূত্রে তার নাম রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগেকার কথা। সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রামাঞ্চলে দমনপীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের একটি দল। যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাতো, তাদের পেয়াদা দিয়ে তুলে আনতো, আর চলতো মারধর, অত্যাচার। বাদ যেত না চাষিদের পরিবার পরিজনেরাও। রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন সাধারণ চাষি। নীল চাষে রাজি না হওয়ায় নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায়। সাহেবের কুঠিতে ভয়ঙ্কর অত্যাচারে অসহায়ভাবে মারা যান রঘুর বাবা। বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছেলেবেলা থেকেই লাঠি খেলায় বেশ পোক্ত ছিলেন রঘু। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসেবে তুলে নিলেন। তার পাশে এসে দাঁড়ালো আরও একদল সাহসী তরুণ। গড়ে উঠল লাঠিয়াল বাহিনী, যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দলবল নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হন রঘু। লুটপাট চালান, জ্বালিয়ে দেন নীলকরদের ঘরবাড়ি। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠেন রঘু। সেই সময় যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করত, তাদের বাড়িতেই হানা দিল রঘুর দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিবের ধন সম্পদের খতিয়ান। কখনো কখনো পিটিয়ে মারা হতো অত্যাচারী শোষক জমিদার যোদ্ধারদের। আর লুণ্ঠিত টাকা পয়সার সবটাই ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের ভিতর। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল শক্তিও। প্রায় এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছিল তারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল এই ডাকাত দলের যে ডাকাতি করার আগে অগ্রিম চিঠি দিয়ে অপর পক্ষকে জানিয়ে ডাকাতি করতে আসতো। রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। ডাকাতির ব্যাপারে রঘুর দল ছিল অপ্রতিরোধ্য। এক্ষেত্রে তাদের ভাগ্যকেও বেশ সুপ্রসন্নই বলতে হয়। বহু চেষ্টার পরেও পুলিশের জালে একবারের জন্যও ধরা পড়েনি রঘু ডাকাত। উপরন্তু তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে আলোচিত হতো। কিভাবে শ্বেতাঙ্গ পুলিশদের নাকাল হতে হতো রঘুর চালাকির কাছে, তা নিয়ে আশ্চর্য মজার গল্প রটে গেছিল। একবার রঘুকে ধরার জন্য
নৈহাটি থানার দুর্গাচরণ চক্রবর্তী নানা রকম ফন্দি আটেন, কিন্তু সফল হন না। মুখে বলেন একবার মুখোমুখি দেখা হলেই ব্যাটাকে শায়েস্তা করে ছাড়বেন। একদিন থানায় বসে রঘু ডাকাতের চিঠি পেলেন দুর্গাচরণ। আপনার সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে, প্রস্তুত থাকবেন। ইতি সেবক রঘু। সুখসাগরের জমিদারের সাথে দারোগাবাবুর বেশ বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেদিন জমিদার মশাইয়ের নাতির জন্মদিন। দারোগাবাবু নিমন্ত্রিত হয়েও কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। দারোগাবাবু কাজকর্ম সেরে থানায় বসে একটু আয়েশ করছেন। এমন সময় এক জেলে দুটি মাছ নিয়ে উপস্থিত। মাছ দুটি দারোগাবাবুর সামনে নামিয়ে কাপড়ের খুঁট থেকে একটা চিঠি বার করল জেলেটি। চিঠির মর্ম এই, নাতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জমিদার মশাই পুকুরে ধরা দুটি প্রমাণ সাইজের মাছ এই বিশ্বস্ত লোকটির হাত দিয়ে পাঠিয়েছেন। চিঠি পড়ে এবং মাছ পেয়ে দারোগাবাবু যে কেবল খুশি হলেন তাই নয়, জেলেটিকে বকশিশ অবধি দিলেন। এই ঘটনার দিন কয়েক পরেই দারোগা দুর্গাচরণের কাছে একটা চিঠি এসে উপস্থিত। আমি কথা দিয়েছিলাম আপনার সাথে সশরীরে একবার দেখা করে আসব। আমি কিন্তু কথা রেখেছি। ও হ্যাঁ, মাছ কেমন খেলেন? ইতি আপনার সেবক রঘু। এই রঘু ডাকাত ছিলেন মা কালীর পরম ভক্ত। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরে তবেই বের হতেন। তারা দিনের বেলায় আর 5টা সাধারণ মানুষের মতোই ক্ষেত মজুরের কাজ করত, আর সূর্যাস্তের পর রাতে এলাকার ধনী এবং প্রভাবশালীদের বাড়িতে ডাকাতি করতে বেরোতো। অনেক ঐতিহাসিক মনে করেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ, কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলা। বাংলার অর্ধেকই তখন ঘন জঙ্গলে ভরা। ডাকাত আর জলদস্যুদের বাড়বাড়ন্ত। তাদের উৎপাতে দেশীয় জমিদারদের পাশাপাশি ইংরেজ প্রভুদেরও নাভিশ্বাস উঠেছে। ততদিনে নড়ে বসেছে প্রশাসনও। উঁচুতলার আদেশে প্রতিটি থানায় সে সময় খোলা হয়েছিল ডাকাত ধরার আলাদা দপ্তর। ডাকাতদের গতিবিধি জানার জন্য গুপ্তচর নিয়োগ করেন পুলিশ কর্তারা। থানায় থানায় জারি হয় রেড অ্যালার্ট। পুলিশদের চোখে ধুলো দিতে গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে ডাকাতদেরও। একটা নির্দিষ্ট এলাকায় থিতু না হয়ে আরও ছড়িয়ে পড়ে জেলায় জেলায়, বাংলার বিস্তৃত প্রান্তরে। রঘু ডাকাতের ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই ঘটেছিল। বাগহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই। 2 ভাই মিলেই দল চালাতো সে সময়। পুলিশের ভয়ে সেই সময় 2 ভাই গা ঢাকা দিয়েছিল দেবীপুরের ঘন জঙ্গলে। সেই বনের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেন আরাধ্যা মা কালীর মন্দির। রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা করা ধনী মানুষজনদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যেত মায়ের মন্দিরে। এরপর অমাবস্যার দিনে ঢাকঢোল পিটিয়ে পুরোহিত ডেকে হতো নরবলি। 1 চূড়া বিশিষ্ট সেই ডাকাত কালী মন্দির আজও আছে। লোকশ্রুতি বলে স্বপ্নাদেশ পেয়ে রঘু এই কালী মূর্তি খুঁজে বার করেছিল এক পুকুরের তলা থেকে। দেবী নিজেই রঘুর পুজো চেয়েছিলেন। এই কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয়। ল্যাটা মাছ পোড়া দিয়ে কালীর পুজো করতেন রঘু। আজও দেবীর প্রসাদে একই রকমভাবে ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ। রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভাতেও দস্যু রত্নাকরের কালী পুজো ও নরবলির প্রসঙ্গ এসেছে। তেমনি রঘু ডাকাতের নরবলির গল্পের সঙ্গে অবলীলায় জড়িয়ে গেছে সাধক কবি রামপ্রসাদের কাহিনী। কার্তিকের অমাবস্যা তিথি, সেদিন পথঘাট আশ্চর্য নিঝুম, জনমানস শূন্য। রঘু পড়লেন মহাবিপাকে। মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, এদিকে বলির দেখা নেই। ঠিক সেই দিনই নিজের বাড়ি হালিশহরে ফিরছিলেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গাঘাটে যাওয়ার উদ্দেশ্যে দৈব দুর্বিপাকে রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখেন তিনি। আর যাবে কোথায়?
বলি দেওয়ার উদ্দেশ্যে তাঁকেই বেঁধে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে রঘু ডাকাতের সাঙ্গাতেরা। মায়ের সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় সাধক রামপ্রসাদকে। হাসি মুখে মায়ের ইচ্ছে জ্ঞান করে ডাকাত দলের সব অত্যাচার সহ্য করেন তিনিও। সামনে রক্ত জবায় সাজানো হাড়িকাঠ, খাঁড়ানে দাঁড়িয়ে আছে জল্লাদ। কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনানো হবে না, তাই মৃত্যুর আগে মা কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন রামপ্রসাদ। অনুমতি দেন রঘুও। উদাত্ত কণ্ঠে মায়ের কৃষ্ণবর্ণা মূর্তির দিকে তাকিয়ে গেয়ে ওঠেন রামপ্রসাদ। তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। সেদিন সাধক কবি রামপ্রসাদের গলায় এই গান শুনে ঠিক কী ভাবান্তর হয়েছিল কালান্তক রঘু ডাকাতের তা বলা মুশকিল। জনশ্রুতি মতে সেদিন যুবকাষ্ঠে রামপ্রসাদের বদলে আরাধ্যা দেবী মা কালীকেই দেখেছিলেন রঘু। এই দৃশ্য দেখে রঘু নিজের ভুল বুঝতে পেরে মায়ের একনিষ্ঠ ভক্ত রামপ্রসাদকে বলি দেওয়া থেকে বিরত হন। সেবা যত্ন করে রামপ্রসাদকে পরদিন বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন। কেউ কেউ বলেন মাতৃ আদেশে পরবর্তীকালে রঘু ডাকাতও ডাকাতির পথ ছেড়ে মাতৃ উপাসনায় জীবন অতিবাহিত করতেন। যদিও রঘু ডাকাতের শেষ জীবন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না, তবুও গ্রাম বাংলার নিপীড়িত মানুষের কাছে তিনি ছিলেন দেবদূত।